কখনো কখনো কোনো জায়গায় পৌঁছানোই গন্তব্য নয়, গন্তব্য হয়ে ওঠে সেই যাত্রা যে যাত্রায় প্রতিটি পদক্ষেপে প্রশ্ন জাগে, আসলে কি এর শেষ পর্যন্ত যাওয়া সম্ভব? সামনে পাহাড়, নিচে হাঁটু পর্যন্ত কাদা, চারপাশে ঘন জঙ্গল, একটি ঝর্ণা যার শব্দ নাকি 2 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। কিন্তু সেই গর্জনের কাছে পৌঁছতে হলে আমাদের পেরোতে হবে অজানা পথ, পিচ্ছিল পাহাড় আর নিজের সীমাবদ্ধতাকে। এটি শুধু একটি ঝর্ণার গল্প নয়, এটি ভয়কে জয় করার গল্প, ক্লান্তিকে জয় করার গল্প। ধূপ বা ধূপ অর্থ সাদা আর পানি অর্থ জল। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এই ঝর্ণার পরিচয়। উঁচু পাহাড়ের বুক চিরে যখন স্বচ্ছ সাদা পানির ধারার নিচে আশ্রয় পড়ে, তখন তা ফেনিল সাদা রূপ ধারণ করে। আর সেই কারণেই ধূপ পানিকে অনেকেই ডাকেন হোয়াইট ওয়াটারফল নামে। তবে ধূপপানির গল্প শুধু তার সৌন্দর্য নয়, রহস্যেরও। 2000 সালের আগ পর্যন্ত এই ঝর্ণা ছিল স্থানীয় আদিবাসী গোষ্ঠীর একান্ত পরিচিত একটি স্থান। পাহাড় আর জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা এই বিস্ময়ের কথা বাইরের পৃথিবীর কেউই জানতো না। তারপর একদিন এক বৌদ্ধ ভিক্ষু গভীর ধ্যানের উদ্দেশ্যে ঝর্ণার উপরের একটি গুহায় আশ্রয় নেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, টানা 3 মাস তিনি সেখানে ধ্যানমগ্ন ছিলেন। স্থানীয়রা নিয়মিত তার জন্য খাবার নিয়ে সেই দুর্গম পথে যাতায়াত করতে শুরু করেন। আর সেই যাতায়াতের পথ ধরেই ধীরে ধীরে মানুষের সামনে উন্মোচিত হতে থাকে ধূপপানির লুকিয়ে থাকার সৌন্দর্য। তো আমরা বিলাইছড়ি থেকে এখন চলে যাচ্ছি। আমরা এখন নৌকায় উঠবো, নৌকাতেই নাস্তা করব, কারণ সময় খুব কম। আমাদের প্রায় 2-2.5 ঘন্টার ট্রেকিং রয়েছে এবং ট্রেকিংয়ের পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আর্মি ক্যাম্প পাস করতে হয়। জাস্ট আমরা এখন বেরিয়ে যাব ধূপপানির উদ্দেশ্যে। ধূপপানি ঝর্ণায় পৌঁছতে হলে প্রথমে চলে আসতে হবে কাপ্তাই, তারপর বিলাইছড়িতে। বিলাইছড়ি হাসপাতাল গেট থেকে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী 19 থেকে 20 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তবে এটি কোনো সাধারণ যাত্রা নয়। পাহাড়ে ঘেরা আঁকা বাঁকা নদীপথ ধরে নৌকায় যেতে হবে উলুছড়ি নৌকাঘাট পর্যন্ত। আমরা একদিন আগেই বিলাইছড়িতে এসেছি এবং এর মধ্যে আমরা ঘুরে দেখেছি 2টি অসাধারণ ঝর্ণা, মুপোছড়া এবং নকাটা। চাইলে সেই ভিডিওটি উপর থেকে দেখে নিতে পারেন, উপরের লিঙ্ক থেকে। গুগল বলছে প্রায় 200 মিটার পর্যন্ত উচ্চতা পাড়ি দিতে হবে আমাদের, প্রায় 3টি পাহাড়। আর সবশেষে সেই কষ্টসাধ্য পথ চলার পুরস্কার হিসেবে দেখা মিলবে বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাত ধূপপানি ঝর্ণার। উলুছড়ি পর্যন্ত আসার পরও আমাদের যাত্রা শেষ হয়নি, বরং আসল অভিযানের শুরু এখান থেকেই। সামনে রয়েছে প্রায় 2 থেকে 3 ঘন্টার ট্রেকিং। আমাদের সঙ্গে ছিলেন আমার অফিস কলিগ সেতু ভাই। গতকাল থেকেই তার পায়ে ফোসকা পড়েছিল, ফলে তিনি কিছুটা অসুস্থ ছিলেন। পারবেন? আপনি ট্রেকিং করতে পারবেন? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। পুরো ট্রেকটা শেষ করতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মনে একটু দুশ্চিন্তা কাজ করছিল। উলুছড়ি ঘাটে নেমেই আমরা একজন গাইড সঙ্গে নিয়ে নিলাম। এরপর আমাদের টিম লিডার প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দিলেন। আমি এটা আপনাদেরকে তাড়াহুড়ো দেওয়ার কারণ হচ্ছে আমাদের তো ব্যাক করতে হবে। ভিডিও করতেছেন, এখানে অনেক আদিবাসী নারীরা আছেন বা ওনারা অনেক সময় হয় কি, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং আমাদের কমিউনিটিতে খুবই খারাপ অবস্থাটা নিয়ে একজন ব্লগার, তিনি হচ্ছেন ভিডিও করতেছেন, ওই যেখানে নারীরা আছেন সে ওখানে ভিডিও করতেছেন। ডাইরেক্ট মেনশন করে বলে দিছে আমাদের কমিউনিটি যিনি প্রধান যে এই জিনিসগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করুন। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যাওয়ার সময় কিছু পাড়া পাবো, আদিবাসী পাড়া, ওনাদের বা বাগান পাবো, ফল ফুট আছে, কেউ না নেই। আমি দাদা আপনাদের যাকে দিয়ে দিব যে একসাথে 12 জন, আমার এই 12 জন যেন ভোটে আসে। তো এখন যেরকম হাসি মুখে আছি, চেষ্টা করবো যাওয়ার পরেও যেন আমাদের হাসি মুখটা সবাই সবার সাথে আন্তরিকতাটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় থাকে। ভাই হাতে ব্যথা পেয়েছেন কেমনে? ফুটবল খেলতে গিয়ে? ফুটবলে 8 তারিখে পায়ের নিচে বলতে পারি, পরে বেকা দেবে পড়ে গেছেন। বৃষ্টি হলে যাওয়া যাবে না? বৃষ্টি হলে যাওয়া যাবে, বৃষ্টি হলে মানে কষ্ট হয়েছে ট্রেকিং করাটা? ট্রেকিং করাটা কষ্ট। আপ এন্ড ডাউন আছে ট্রেকিং এ?
আছে উপরে উঠতে হবে আবার নিচে নামতে হবে। হ্যাঁ আছে, পাহাড় আছে। আপনাদের যাইতে কতক্ষণ লাগে? আমাদের 1.5 ঘন্টা এরকম। তাহলে তো আমাদের 2, 2.5, 3 ঘন্টা লেগে যাবে। মহান আল্লাহর নাম নিয়ে শুরু হলো আমাদের ধূপপানি অভিযাত্রা। বর্ষাকালে যেখানে নৌকা নিয়ে অনেকটা ভিতরে চলে যাওয়া যায় একদম পাহাড়ের গোড়া পর্যন্ত, এখন সেখানে হাঁটু সমান কাদা। এই ভাই কই গেলেন আপনি? আরে ভাই বাইরে বেঁধে স্লিপ, কিন্তু ভালো স্লিপ। প্রায় 20 মিনিট সেই কাদাময় ঘাস ভূমি পেরিয়ে শুরু হলো আমাদের পাহাড় বেয়ে ট্রেকিং। এবং গুগল বলছে প্রায় যাওয়া আসা মিলিয়ে 9 কিলোমিটার ট্রেকিং, প্রায় 200 মিটার পর্যন্ত উচ্চতা পাড়ি দিতে হবে আমাদের, প্রায় 3টি পাহাড়। পাহাড়ি পথ, ছোট ছোট ছড়া, ঘন সবুজ বন আর প্রকৃতির নীরবতাকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে ধূপপানির পথে। দীর্ঘ এই যাত্রার প্রতিটি মুহূর্তেই যেন এক একটি নতুন অভিজ্ঞতা ছিল। আর সবশেষে সেই কষ্টসাধ্য পথ চলার পুরস্কার হিসেবে দেখা মিলবে বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাত ধূপপানি ঝর্ণার। সামনে অপেক্ষা করছে মোটামুটি 3টি পাহাড়, আর আমাদের শরীর তখনও বয়ে বেড়াচ্ছে তার দীর্ঘ জার্নি আর টানা ট্রেকিংয়ের ক্লান্তি। পাহাড় পথ যত এগোচ্ছে ক্লান্তিও যেন তত বাড়ছে। এক পর্যায়ে সেতু ভাই বলেই ফেললেন, ভাই আমি এখানেই অপেক্ষা করি, আমার দ্বারা আর হবে না, আপনারা ঘুরে আসেন। আমরা যেহেতু এসেছি একসঙ্গে, ফিরবো একসঙ্গে, তাই একটু বিশ্রাম নিয়ে তাকে ইন্সপায়ার করে আবার আমরা সবাই পথ চলা শুরু করলাম। প্রথম 2টি পাহাড় অতিক্রম করার পর আমার নিজেরও শরীর প্রায় ধরে আসছিল, মনে হচ্ছিল যে আমি হয়তো আর পারবো না। বিশেষ করে লাস্ট যেই পাহাড়ে ওঠাটা খুবই খারাপ ছিল, আমার শরীরের শেষ শক্তিটুকুও মনে শেষ হয়ে আসছিল। এর মধ্যে আমরা পৌঁছে গেলাম ধূপপানি পাড়ায়। ধূপপানি পাড়ায় পাহাড়ি ভাইদের ছোট্ট একটা দোকান রয়েছে, সেখানে হালকা নাস্তা আর 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত যেন মুহূর্তেই শরীরের সব ক্লান্তি দূর করে দিল। নতুন করে শক্তি পেলাম আমরা। ভাই টাকা দিয়েছে একবার বেশি করে আনছি। তুমি আনতে বেটার ডেলিভারি দিয়ে আসো। ও পাহাড়ে বৃষ্টি কারণ এবার শুরু হলো শেষ ধাপ। ধূপপানি ঝর্ণাটা ঠিক এই পাহাড়ের নিচেই, কিন্তু এটা যেন আমাদের জন্য ছিল একটি অগ্নি পরীক্ষা। এই নিচে নামাটাই সত্যিকার অর্থেই বেশ কঠিন। বৃষ্টির কারণে পুরো পাহাড় বেশ পিচ্ছিল ছিল, কোথাও ধরে নামার মতো কোনো অবস্থা ছিল না, তাই দড়ি ধরে বেশ খাড়া ঢাল বেয়ে আমাদের নামতে হচ্ছিল। আমি তুলনামূলক কিছুটা ফিট থেকে দ্রুতই নেমে যাচ্ছিলাম, তবে সেতু ভাই আর মামুন ভাইকে নিয়ে চিন্তা হচ্ছিল, যেহেতু ওনারা বেশ ভারী। ধীরে ধীরে সবার সহযোগিতায় সাবধানে তারাও কঠিন অংশটা পার করে নিচে নেমে এলেন। এইভাবে নামেন। হ্যাঁ বের গেছি, হয়ে গেছি, আসো। সৌরভ তুমি ক্যামেরা ছেড়ে দাও, ব্যাস এসে পড়ছি। ফিল পাইছেন? ফিল আমি এটা সবচেয়ে এনজয় করছি। সুন্দর, অসাধারণ। ভাবলাম অ্যাডভেঞ্চার বুঝি এখানেই শেষ, কিন্তু না। ধূপপানির দেখা পেতে হলে অ্যাডভেঞ্চারের শেষ অংশটুকুও মনে আমাদের অতিক্রম করতে হবে। এই পাথরের বিশাল প্রাকৃতিক দেওয়ালের নিচ দিয়ে এগিয়ে যেতে হবে হামাগুড়ি দিয়ে। আর তারপর হঠাৎ করে সামনে উন্মোচিত হলো সেই দৃশ্য। এক মুহূর্তের জন্য যেন সব ক্লান্তি, সব কষ্ট, সব ভয় নিশ্চিহ্ন হয়ে গেল। ধূপপানি ঝর্ণায় আমরা শেষ পর্যন্ত অদ্ভুত সুন্দর একটা জায়গায় আসলাম। অনেক উঁচু থেকে গর্জন তুলে ধেয়ে আসছে সাদা ফেনিল জলধারা। চারপাশ কাঁপিয়ে ছুটে আসা সেই জলরাশি আর পাহাড়ের বিশালত্বের সামনে দাঁড়িয়ে আমরা যেন ক্ষুদ্র হয়ে গেলাম। ধূপপানির সামনে দাঁড়িয়ে আমার কেবলই মনে হচ্ছিল প্রতিটি কষ্টই সার্থক।
কিন্তু আমাদের অভিযান তখনও শেষ হয়নি। আমরা প্রবেশ করতে যাচ্ছি ধূপপানির অন্তরে ঝর্ণার নিচে লুকিয়ে থাকা সেই প্রাকৃতিক গুহার ভিতরে। তখন চারপাশে বৃষ্টি পড়ছে, জায়গাটা গভীর গর্তের মতো। যদি বৃষ্টির পরিমাণ বেড়ে যায় আর ঝর্ণার স্রোত আরও শক্তিশালী হয়ে ওঠে, তাহলে এই গুহা থেকে বের হয়ে উঠতে পারে অসম্ভব। শুরু হলো সময়ের সঙ্গে এক নীরব প্রতিযোগিতা। ঝর্ণার গর্জন, বাতাসের স্পর্শ, পানির ফোঁটা আর পাহাড়ের নীরবতা মিলেমিশে তৈরি করছিল এক অন্য জগৎ। কিছুক্ষণ আমরা আর কথা বলিনি, শুধু দেখেছি আর ধীরে ধীরে হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির এক অপার্থিব মায়াজালে। মহান আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করলাম, কারণ এই পৃথিবীর এমন অপার্থিব সৌন্দর্য নিজের চোখে দেখার তৌফিক তিনি আমাকে দিয়েছেন। আমি শুধু তাকিয়েছিলাম মুগ্ধ হয়ে, নিঃশব্দে। ধূপপানির সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়, এটি শুধু অনুভব করার বিষয়। এই এলাকাটি চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আওতাভুক্ত হয়। এখানে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যাতায়াতের পথে একাধিক সেনা ক্যাম্প পড়ে, তাই অবশ্যই সাথে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের 4-5 কপি ফটোকপি রাখা বাধ্যতামূলক, যা চেকপোস্টে জমা দিতে হয়। ঝর্ণার উপরে ভিক্ষু ধ্যান করায়, এলাকায় উচ্চস্বরে কথা বলা, গান বাজানো বা কোলাহল করা কঠোরভাবে নিষিদ্ধ। পথ অত্যন্ত পিচ্ছিল, ঝুঁকিপূর্ণ, তাই ভালো গ্রিপযুক্ত ট্রেকিং স্যান্ডেল বা জুতা, যোগ প্রতিরোধী লবণ, শুকনো খাবার এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সাথে রাখা জরুরি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট কোনো অ্যাডভেঞ্চারের গল্পে। আল্লাহ হাফেজ। এই ট্রিপে যে টোটাল অ্যারেঞ্জমেন্টে ছিল জুয়েল ভাই, আমি জুয়েল ভাইয়ের একটা হ্যাটস অফ থ্যাঙ্কস দিতে চাই। একটা জুয়েল ভাইয়ের দিয়ে দিছি, কষ্ট করে ভাই, আমি আর পারতেছিলাম না। শাকিল দাদা যিনি আমাদের গাইড হিসেবে ছিলেন, শাকিল দাদাকেও ধন্যবাদ। মোশারফ ভাই কষ্ট করে গেছে এবং নৌকো উল্টায় ফেলছে, পিছলে পড়ে গেছিল। আমার প্রিয় দুই ভাই, ডাইনাত আর আমার বামাত। এইটা কোন যেত না, এটা এক্সপ্লেনেশন, এটা চাই না।